26শে মার্চে 71 সনে আওয়ামী লীগ আরেকবার ব্যান্ড হয়েছিল। এরপরের কথাগুলো আমি নাইবা বললাম, বারে বারে আসছে। এখন কোন পার্টি ব্যান্ড আমি সমর্থন করি না, এমনকি জামাত ইসলামকে যখন ব্যান করছে আমার বক্তব্য আপনারা তখনকার সময় শুনলে জানবেন, কারণ ব্যান করে কোনো পার্টিকে আটকানো যায় না, বরং নিষিদ্ধ মানুষের প্রতি, নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিওসিটি এবং অ্যাট্রাকশন থাকে, দল যদি নিষিদ্ধ হয়ে যায় কোথায় মিছিল করলো এই দলটি, এইটা মানুষ বেশি খুঁজে বেড়ায়। আর দল নিষিদ্ধ না থাকলে মিছিল করবে, মিটিং করবে, মানুষ এটাকে নর্মাল মনে করে। আমার মনে হলো যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা লাইফ দিয়া দিল, এটা আমার ধারণা। এখন সেই দলটি ফিরে আসবে কি আসবে না, আমি মনে করি আওয়ামী লীগ তো 30,000, 40,000, 50,000, 1 লাখ লোকের একটা দল না। আওয়ামী লীগ তো ভোট পায় 4 কোটি, পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ এক সময় 47%, 42%। এখন যদি আমি সেটা বাদ দিই, তার অর্ধেক হয়, তাতে তো 21% লোক আছে যারা অপরাধ করে নাই, কিছুই করে নাই, শুধু চায়ে চায়ে দেখছে তাদের নেতারা লুটপাট করতেছে, তাদের নেতারা অত্যাচার অবিচার করতেছে, বাধা দিলে ঘরে তাদেরকেও পিটানো হয়েছে। এইরকম লোকের সংখ্যা তো 2 কোটি আছে, তাদের কি হবে? আবার আমি মনে করি যে আগামী 10 বছর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হইতো, তা তো আওয়ামী লীগের বলার জন্য রাজনৈতিক মাঠে স্লোগান দিয়া একটু রতন ভাইয়ের কাছ থেকে একটু আসতে চাই। রাজকুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটু আসি। এই যে আওয়ামী লীগকে প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, নিবন্ধন ইসি স্থগিত করলো, কার লাভ হলো, কার ক্ষতি হলো, রাজনীতিতে এর প্রভাবটাই বা কি পড়বে? ধন্যবাদ। আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়ে বলেছি যে এই যে প্রশাসনিক নির্দেশে দলের মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ফল নিয়ে আসবে না। যেটা আমাদের সবার শ্রদ্ধেয় ফজলুল ভাই বললেন যে ব্যান করে আসলে কোনো দলের কর্মকাণ্ডকে বন্ধ করা যায় না। এর অতীত অনেক নজির তিনি দিয়েছেন, বর্তমান অনেক নজির আছে এবং ভবিষ্যতে এরকম নজিরগুলো থাকবে। আমরা মনে করি যে গণতন্ত্র হচ্ছে আমাদের আরাধ্য জিনিস, আর গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া তো গণতন্ত্র চর্চা হয় না। যদি কেউ আমার বুকের উপর বন্দুক ঠেকিয়ে বলে যে বল গণতন্ত্র মানিস কিনা, তখন আমি কি বলবো? যে যেমন করে ডায়োজেনিস বলেছিলেন আলেকজান্ডারকে যে আপনি আমার কাছে কি চান, ডায়োজেনিস বলছে প্রথমত তুমি সরে দাঁড়াও, আর তুমি যা দিতে পারবা না তা আমার কাছ থেকে নিতে পারবা না, কারণ আমি সূর্যের আলো আমি একটু উপভোগ করছি, তুমি আমার সূর্যের আলো উপভোগ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছো। কথাটা ছোট, সারাটা মানে মানব জাতি ওই ডায়োজেনিসের এই কথাটা মনে করে, যা তুমি দিতে পারো না তা কেড়ে নিতে পারো না। আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি, রক্ত দিয়ে গড়া দেশটা সেই দেশের সংবিধান, সংবিধানের প্রণয়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, আমরা সেই দুর্বলতার কথাগুলো বলেছি, কিন্তু তার মানে কি সংবিধানকে ছুঁড়ে ফেলা? তার মানে কি সংবিধানকে বাতিল করে দেওয়া, নাকি তাকে আর একটু উন্নততর করা? যদি দুর্বলতা থাকে দুর্বলতা তো দূর করা। ঠিক তেমনি আমরা যদি দেখি, ছোট্ট দুটো কথা বলে আমার কথাটা শেষ করি, ফজলুল ভাইয়ের কাছ থেকে আরও শুনবো আমরা, যে ভারতটা যখন স্বাধীন হতে চেয়েছে তখন দুটো প্রশ্ন সামনে এসেছিল, সে 1919 সালের দিকে, যে ভারতের স্বাধীনতার পরে ভারত রাষ্ট্রটা আসলে কেমন হবে, এটা কি ধর্মের ভিত্তিতে চলবে নাকি কিভাবে চলবে? তখন একটা প্রশ্ন এসেছিল যে ধর্মান্তরিত হওয়া সহজ, কিন্তু ভাষান্তরিত হওয়া সহজ নয়। একজন মানুষ তার বিশ্বাস, সে ইচ্ছা করলেই তার বিশ্বাসটাকে পরিবর্তন করে আর একটা ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু একজন মারাঠি চাইলেই বাঙালি হয়ে যেতে পারে না, একজন চাকমা চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না, একজন গুজরাটি চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না। ফলে ভাষার শেকড় অনেক গভীরে, সংস্কৃতির শেকড় অনেক গভীরে, যে কারণে বলেছিল যে আমাদের ভাষাভিত্তিক যে মর্যাদা আছে, সংস্কৃতির যে বৈচিত্র্য আছে, তাকে একত্রিত করার একমাত্র পথ হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ। ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এই প্রশ্নটা এসেছিল, এবং যে কারণেই পাকিস্তান নামক রাষ্ট্রটা যখন হলো তখন এই দেশের মানুষ ভেবেছিল যে ধর্মের ভিত্তিতে দেশ হলো, কিন্তু পৃথিবীর কোথাও তো ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখছি না। কিংবা খান আব্দুল গাফফার খান সেই সময় একটা কথা বলেছিলেন যে গান্ধী, আপনি কি তাহলে ভারতের যে মুসলমান তাদের ব্যাপারে কি করবেন, আর পাকিস্তানের যে হিন্দু আছে তাদের ব্যাপারে কি করবেন? তারা তো জন্মে এবং মরে এই দেশটাকে আপন করে নিয়েছিল, হঠাৎ করে ধর্মের নামে বিভাজন হয়ে তারা আর সেই রাষ্ট্রের মানুষ হবে না। তার দুঃখজনক পরিণতি আমরা দেখেছি না, যে কিভাবে দেশান্তরিত হয়েছে, কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হয়েছে। সেখান থেকে প্রশ্ন এসেছিল তাই রাষ্ট্র হতে হবে গণতান্ত্রিক এবং সাথে সাথে ধর্মনিরপেক্ষ।
আর সবচেয়ে বড় কথা বৈষম্য মুক্ত হতে হবে। এগুলো সমস্ত কিছু পুঞ্জীভূত হয়েছিল তো আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে। ফলে সেই স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম, সেই গণতন্ত্রটা আমরা চর্চা করতে পারি নাই, দুর্বলতা ছিল। এবং সেই দুর্বলতা থাকার কারণে দুর্বলতা থেকে যারা শক্তিতে পরিণত করেছিলেন, যেমন আওয়ামী লীগের 15 বছরের শাসনামল, সেই 15 বছরের শাসনামল গণতান্ত্রিক যে চর্চা সেটাকে তারা সবচেয়ে বেশি ব্যাহত করেছে। ফলে তার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া দরকার। বিচার এবং শাস্তি কিন্তু এক জিনিস নয়। বিচার মানে যাচাই করে দেখা কোথায় কোথায় তুমি ভুল করেছো, কোনটা তোমার অপরাধ, যেটা ভুল সেটার কি শাস্তি হবে, যেটা অপরাধ তার কি শাস্তি হবে। তাহলে আমরা ভুল থেকে যেমন শিক্ষা নিতে পারি, আর অপরাধ থেকে জাতিকে আমরা মুক্ত করতে পারি। এই বিচারটা আমরা খুব বেশি করে চেয়েছি, যে কেন একটা দল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত, যে দল গণতন্ত্রের স্লোগান দিয়ে এসেছিল, সেই দল ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ দুটাকে বিসর্জন দিল। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতা পেয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবেন, তাদের পথে একটা বাধা তৈরি করতে পারতাম, গণতান্ত্রিক বাধা। যে কারণে দেখুন যে আমরা 5ই আগস্টের পর কি বিপুল প্রত্যাশা নিয়ে দেশের মানুষ এগিয়ে এসেছিল না, সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে যাচ্ছে কেন? কিংবা আপনি শুরুতে যে কথা বলেছিলেন, বিদ্যমান সবকিছু মেনে নিলে কিছুই পাল্টাবে না, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, দারুণ। তা 5ই আগস্টের আগে যে শোষণ ছিল, এখনো যদি সেই শোষণ থাকে, 5ই আগস্টের আগে যে দুর্নীতি ছিল, এখনো যদি সেই রকম দুর্নীতি থাকে, 5ই আগস্টের আগে মানুষের মত প্রকাশের উপর যে নানা ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল, এখনো যদি মবের নামে নিপীড়ন হয়, তাহলে আসলে পরিবর্তনটা কোথায় আসলে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনার কাছে। বিএনপির অবস্থান নিয়ে এখানে একটা প্রশ্ন আমার কাছে চলে আসছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি বরাবর বলে এসেছে যে জনগণ এটার বিচার করবে, সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে। জনগণ আসলে চায় কি চায় না আওয়ামী লীগকে, কিন্তু যখন আসলে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তখন বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই যে সিদ্ধান্ত, এটিতে তিনি আনন্দিত, বিএনপি বিষয়টিকে স্বাগত জানাচ্ছে। এটি আসলে কি অবস্থান? এই অবস্থানটা দুই রকম হলো কেন? এটা আমি আপনাকে ধন্যবাদ দিব এই প্রশ্নটা করার জন্য, কিন্তু প্রশ্নটা আমার কাছে অত্যন্ত বিব্রতকর। কারণ এই কথাটি বলেছেন আমাদের মহাসচিব। ওনাকে যদি আপনারা টকশোতে আনতে পারেন অথবা ওনার কোনো ইন্টারভিউ করতে পারেন, এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ উনি আমাদের নেতা। এটা দলের সিদ্ধান্ত, আমি সেই সিদ্ধান্তের বাইরে যাব না। আমার নিজের মত যাই থাকুক সেটা আমি একটু আগে বলেছি, কিন্তু দল যেটা সিদ্ধান্ত নিবে, আমার নিজের দ্বিমত থাকলেও সেই সিদ্ধান্ত আমাকে মানতে হবে। এটা হলো অফিসিয়াল। আমি এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে বলি, একটা হলো রাজনীতিতে অর্ডার, আরেকটা হলো ডিসিশন। রাজনীতিতে অর্ডারের মর্যাদা খুব বেশি না, আদেশ হয় ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট, জেনারেলরা আদেশ দিবে, মিলিটারি পুলিশ তাদের জন্য হলো আদেশ। রাজনীতি হলো সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস বিচার করবে যে সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি সঠিক ছিল না। সঠিক থাকলে সিদ্ধান্তটা হেইল হবে, সেই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানানো হবে, কিন্তু বেঠিক থাকলে রাজনীতি, দলীয় রাজনীতি হোক, জাতীয় রাজনীতি হোক, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি এখন বিএনপি যা বলেছে, আমি সেই দলের একজন সদস্য, কাজে আমি সেই দলের বাইরে আমি কোনো কথা এই ব্যাপারে বলবো না বা বলতে পারবো। ব্যক্তিগত মন্তব্য করবেন? করেছি, একটু আগেই তো করলাম যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ, কারণ নিষিদ্ধ ধরেন আগের দিনে এই যে এত গান শুনেন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কর, তখন ছেলে মেয়ের দেখা হওয়াটা খুব কঠিন ছিল, কাজে এই গানগুলো খুব ভালো লাগতো। আর এখন তো আপনি ইংল্যান্ডে গিয়ে এই গান গাইলে কোনো লাভ হবে না। আপনি কি আমার কথাটা বুঝছেন? কাজে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন বাড়ায় দিলেন, এই অ্যাট্রাকশনে কিন্তু বহু যুবক, বহু ছাত্র, বহু তরুণ এটার এই অ্যাট্রাকশনে যাবে, কিন্তু নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসে।